হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পড়বো শিখবো আনন্দে। আজকে তোমাদের দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে যে আলোচনা হয়েছিল তার দ্বিতীয় অংশ অর্থাৎ উদ্ভিদের চলন নিয়ে আলোচনা করব। খুব সহজ এবং সরলভাবে তোমাদের এটা বুঝিয়ে দেব। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে এবং ভিডিওটি খুব ইনফরমেটিভ হবে, তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এবং যদি কেউ এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকে তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উদ্ভিদের চলন, মুভমেন্ট ইন প্ল্যান্টস। তো চলন বলতে তোমরা আগের দিনই বুঝেছো যে এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে জীবের যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, সেটাকে আমরা বলছি চলন। তো উদ্ভিদের ক্ষেত্রে আমরা চলন যেটা দেখো, চলনের কয়েকটা প্রকারভেদ আছে। সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হচ্ছে নাকি কোনো বক্র চলন ঘটছে, সেই ভিত্তিতে আমরা প্রথমে উদ্ভিদের চলনকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সামগ্রিক চলন, সামগ্রিক চলন, আর একটা হচ্ছে বক্র চলন। তো সামগ্রিক চলন আমরা যেটা দেখব, সামগ্রিক চলনের মধ্যে একটা ভাগ আমরা যেটা দেখব সেটা হচ্ছে ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন বা এটাকে বাংলাতে আবিষ্ট চলনও বলা হয়। ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন। উদ্ভিদের আমরা ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন যদি দেখি, তো ট্যাকটিক চলন বা আবিষ্ট চলনটা এক রকমের সামগ্রিক চলন। তো ট্যাকটিক চলনের ক্ষেত্রে আমরা দেখব যে এটা বিভিন্ন বহিস্থ উদ্দীপকের প্রভাবে হয়, এবং এটা উদ্দীপকের কি অনুসারে হয় যদি বলা হয়, তো এটা আমরা দেখব যে উদ্দীপকের উৎস বা গতিপথ এবং তার সাথে সাথে তীব্রতা, এই যে উদ্দীপকের উৎস এবং তীব্রতা, এই দুটো অনুসারেই কিন্তু আমাদের এই ট্যাকটিক চলন হয়। এবং এটার যদি আমরা একটা উদাহরণ দিয়ে সহজভাবে যদি বুঝি, তো এখানে আমরা দেখবো যে একটা রয়েছে ফটোট্যাকটিক চলন। তো এই ফটোট্যাকটিক চলন যেটা হচ্ছে, তো ফটো শব্দের অর্থ হচ্ছে আলো। তো আমরা দেখবো যে কিছু নিম্ন শ্রেণীর কিছু শৈবাল রয়েছে, যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স। এই যে এরা কি হয় না, আমরা দেখবো যে এরা কি হয়, যেখানে কোনো স্থানে কম আলো রয়েছে, কম আলো সম্পন্ন স্থান থেকে আমরা দেখবো যে অপেক্ষাকৃত অধিক আলো সম্পন্ন স্থানের দিকে এরা কিন্তু ধাবিত হয়। তো তাহলে এটা দুটো ভাগ, যখন কম আলো থেকে বেশি আলোর দিকে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি পজিটিভ ফটোট্যাকটিক চলন। আবার যখন আমরা দেখবো যে বেশি আলো থেকে কম আলোর দিকে যাচ্ছে তখন আমরা সেটাকে বলছি নেগেটিভ ফটোট্যাকটিক চলন। থার্মোট্যাকটিক চলনও একটা থাকে। তো থার্মোট্যাকটিক চলনের ক্ষেত্রে আমরা দেখবো যে উষ্ণতার ক্ষেত্রে সেই বিষয়টি হবে, উষ্ণতা কম উষ্ণতা থেকে বেশি উষ্ণতার দিকে যাবে। এবং এইরকমই একটা হাইড্রোট্যাকটিক চলনও আছে, যেটা যেখানে জল উদ্দীপক হিসেবে কাজ করে। এবং আরো যদি আমরা এরকম একটা গুরুত্বপূর্ণ এর ভাগ দেখি, তো সেই গুরুত্বপূর্ণ একটা ভাগ হচ্ছে কেমোট্যাকটিক চলন। এটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো কেমোট্যাকটিক চলনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো কেমোট্যাকটিক চলনের ক্ষেত্রে আমরা দেখবো যে ফার্নের যে শুক্রাণু, সেটা আমরা দেখবো যে মেলিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়। আবার মোষের যে শুক্রাণু, সেটা সুক্রোজের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়। তো এইটি যেহেতু এই যে রাসায়নিক পদার্থের প্রভাবে হচ্ছে সামগ্রিক স্থান পরিবর্তন, তাই এটাকে আমরা বলছি কেমোট্যাকটিক চলন। তাহলে এগুলো কয়েকটা তোমাদের ভাগ ছিল ট্যাকটিক চলনের। এবং যে ট্যাকটিক চলন সেটা কিন্তু এক ধরনের গমন, এবং এটাকে গমন কেন বলা হচ্ছে না, এটাতে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন ঘটছে। তাহলে তোমাদের বলতে পারে যে ট্যাকটিক চলন এক ধরনের গমন ব্যাখ্যা করে। এরপরে আমরা যদি বক্র চলনের ভাগগুলো দেখি, তো তার মধ্যে একটা আমরা দেখব ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। ট্রপিক চলন বা এটাকে বাংলাতে দিক নির্ণীত চলন বলা হয়। এবং একটা দেখবো যে নেস্টিক চলন বা ব্যক্তি চলন। নেস্টিক চলন বা ব্যক্তি চলন। তো এবার আমরা ট্রপিক চলনের সম্পর্কে যদি একটু ডিটেলসে দেখি, তো কি অনুসারে হচ্ছে না, এটা উদ্দীপকের উৎস বা অভিমুখ, কোন দিকে উদ্দীপক রয়েছে সেই উদ্দীপকের উৎস বা অভিমুখ অনুসারে কিন্তু আমরা দেখবো যে ট্রপিক চলন হয়। এবং ট্রপিক চলনের ক্ষেত্রে ভাগগুলো যদি আমরা একটু দেখি, তো এর ভাগের মধ্যে রয়েছে
ফটোট্রপিক চলন। ফটোট্রপিক চলন, তো ফটো শব্দের অর্থ হচ্ছে আলো। তাহলে যখন উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের অভিমুখ অনুসারে হবে তখন সেটাকে আমরা বলবো ফটোট্রপিক চলন। একটা উদাহরণের সাহায্যে সহজভাবে যদি আমরা দেখি, তো একটা মনে করো কোনো বদ্ধ ঘরের মধ্যে যদি আমরা একটা টব রাখি এবং সেই টবের মধ্যে যদি আমরা একটি চারা গাছ রাখি এবং যদি সব দরজা জানলা বন্ধ রাখি এবং শুধু একটি মাত্র যদি আমরা জানলা খোলা রাখি, তো আমরা তাহলে দেখব যে যেদিকে সেই জানলাটা খোলা রয়েছে সেই জানলার দিকে সেই যে জানলা দিয়ে আলো প্রবেশ করছে সেই দিকে কিন্তু উদ্ভিদের যে কাণ্ড সেটা কিন্তু বেঁকে যায়। তাহলে এই যে আলোর দিকে উদ্ভিদের কাণ্ডটা বেঁকে যাচ্ছে আলোর উৎসের দিকে, এখানে কিন্তু আমরা ফটোট্রপিক চলন দেখতে পাচ্ছি। তো এই ফটোট্রপিক চলন এর ক্ষেত্রে আমরা কাণ্ডটা যেটা দেখবো, কাণ্ডটা কিন্তু আলোর উৎসের অভিমুখে বেঁকেছে, ওই জন্য কাণ্ডের ক্ষেত্রে আমরা পজিটিভ ফটোট্রপিক বা অনুকূল আলোকবর্তী চলন দেখতে পাবো। তাহলে কাণ্ডে আমরা পজিটিভ আলোকবর্তী চলন দেখছি। এবং উদ্ভিদের মূল যদি দেখি, তো উদ্ভিদের মূল কি হয় যে আলোর উৎস যেদিকে থাকে তার বিপরীত দিকে বেঁকে যায় বা বিপরীত দিকে বৃদ্ধি পায়। তাহলে উদ্ভিদের মূলের ক্ষেত্রে আমরা কি দেখছি, মূলের ক্ষেত্রে নেগেটিভ আলোকবর্তী চলন আমরা দেখতে পাচ্ছি, নেগেটিভ আলোকবর্তী চলন। এবং উদ্ভিদের পাতার ক্ষেত্রে যদি আমরা দেখি, তো পাতাগুলো আলোর উৎসের দিকে তির্যক ভাবে বৃদ্ধি পায়। তাহলে উদ্ভিদের যে পাতা সেখানে কিন্তু আমরা তির্যক আলোকবর্তী চলন দেখতে পাচ্ছি। তাহলে এটা ছিল আমাদের ফটোট্রপিক চলন। এবার নেক্সট আমরা দেখবো যে হাইড্রোট্রপিক চলন। তো হাইড্রোট্রপিক চলনের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের অভিমুখে হবে তখন সেটাকে আমরা বলবো হাইড্রোট্রপিক চলন। চলন দেখার জন্য আমরা সহজভাবে একটা উদাহরণের সাহায্যে নিতে পারি। তো একটা মনে করো চালুনি রাখা হয়েছে এবং চালুনির মধ্যে ভিজে কাঠের গুঁড়ো নেওয়া হয়েছে এবং সেইখানে সেই চালুনিকে মনে করো আমরা ঝুলিয়ে রেখেছি এবং এখানে কিছু মনে করো অঙ্কুরিত ছোলা বা মটর এখানে মনে করো এনে রাখা হলো এবং সেখান থেকে যে ভ্রূণ মূলটা বার হবে সেটা আমরা দেখবো যে অভিকর্ষের প্রভাবে প্রথমে নিচের দিকে যাবে এবং নিচের দিকে যাওয়ার পর কিছু সময় পর আমরা দেখবো যে সেখানে জলের উৎস না থাকায় সেই মূলটা কিন্তু আবার বেঁকে সেই ভিজে চালুনির দিকে আবার ফিরে আসবে। তাহলে এই যে জলের উৎসের অভিমুখে মূলটা বেঁকে যাচ্ছে, তাহলে এইটাকে বলা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। এখানে কিসের অভিমুখ অনুসারে হচ্ছে, এখানে জলের অভিমুখ অনুসারে হচ্ছে। তো আমরা যেটা দেখছি তাহলে উদ্ভিদের মূল যেটা থাকে, উদ্ভিদের মূল কি হয়, যেদিকে জল থাকে সেই দিকে উদ্ভিদের মূলটা বৃদ্ধি পায়। তাহলে উদ্ভিদের মূলের ক্ষেত্রে আমরা কি দেখব, মূলে পজিটিভ হাইড্রোট্রপিক চলন দেখতে পাবো। এবং কাণ্ডে যদি দেখি, কাণ্ডটা কি হয়, জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়। তাহলে কাণ্ডে আমরা কি দেখব, কাণ্ডে নেগেটিভ হাইড্রোট্রপিক চলন দেখব। তাহলে এই ছিল হাইড্রোট্রপিক চলন। এরপরে আমরা দেখছি জিওট্রপিক চলন। তাহলে জিওট্রপিক চলন আমরা যদি দেখি, তো জিও শব্দের অর্থ হচ্ছে মধ্যাকর্ষ শক্তি বা অভিকর্ষ বলের প্রভাবে যখন চলন হচ্ছে উদ্ভিদ অঙ্গের তখন সেটাকে আমরা বলছি জিওট্রপিক চলন। এবং জিওট্রপিক চলনটা আমরা যদি একটা উদাহরণের সাহায্যে দেখি, তো মনে করো একটা কোনো এই ধরনের কাচের পেট্রি ডিশ মনে করো নেওয়া হয়েছে, সেখানে তুলোর পেড রেখে সেখানে মনে করো এখানে বিভিন্ন অঙ্কুরিত মটর বা অঙ্কুরিত ছোলা রাখা হলো। সেগুলোর যে ভ্রূণ মূলের যে অভিমুখ সেটা প্রথমে বিভিন্ন দিকে হয়তো রাখা হলো। ভ্রূণ মূল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখব কিছুদিন পর সেগুলো কিন্তু নিচের দিকেই বেঁকে যাবে, অভিকর্ষের প্রভাবে সেগুলো কিন্তু নিচের দিকেই তাদের অভিমুখটা হয়ে যাবে। তাহলে এই যে অভিকর্ষের প্রভাবে যখন আমরা উদ্ভিদের মূলের যে চলন দেখছি এটাকে বলা হচ্ছে জিওট্রপিক চলন। তো সেই রকমই আমরা দেখবো যে উদ্ভিদের মূল যেটা থাকে, মূলের বৃদ্ধি কোন দিকে হয়, পৃথিবীর কেন্দ্রের দিকে হয়। তাহলে মূলের ক্ষেত্রে এটাতেও আমরা দেখবো যে পজিটিভ জিওট্রপিক চলনই আমরা দেখতে পাবো। কাণ্ডটা কি হয়, অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পায়। তাহলে কাণ্ডে আমরা দেখবো নেগেটিভ জিওট্রপিক চলন। এরপর আমরা এখান থেকে একটা ব্যতিক্রম দেখবো যে সব উদ্ভিদের মূল তো নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সুন্দরী গাছের ক্ষেত্রে এবং সুন্দরী গাছের শ্বাসমূল যদি আমরা দেখি, তো শ্বাসমূলগুলো কিন্তু
মাটির থেকে উপরের দিকে এরকম ভাবে উঠে থাকে, যেহেতু লবণাক্ত জমি সেখানে অক্সিজেনের অভাব থাকায় অতিরিক্ত কিছু শ্বাসমূল তৈরি হয়, যেগুলো এই উপরের দিকে উঠে থাকে। তাহলে এই মূলগুলো কি হচ্ছে, অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে অভিকর্ষের বিপরীত দিকে এখানে আমরা যেটা দেখছি, এই জন্য সুন্দরী গাছের শ্বাসমূলের ক্ষেত্রে আমরা দেখছি নেগেটিভ জিওট্রপিক চলন, নেগেটিভ জিওট্রপিক চলন, বা এটাকে বলা হচ্ছে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন, প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। তাহলে এটাও তোমাদের মনে রাখতে হবে এই জিওট্রপিক চলনটার ক্ষেত্রে। তো এবার নেস্টিক চলন বা ব্যক্তি চলন যেটা রয়েছে সেটার ব্যাপারেও তোমাদের ডিটেলসে জানতে হবে। তো নেস্টিক চলন, নেস্টিক চলন কি অনুসারে হয় না, নেস্টিক চলন আমরা দেখবো যে উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়। এটা কিন্তু এখানে মনে রাখতে হবে যে এখানে উদ্দীপকের তীব্রতা অনুসারে হচ্ছে। তাহলে উদ্দীপকের তীব্রতা অনুসারে যখন উদ্ভিদ অঙ্গের চলন হয় তখন সেটাকে আমরা বলছি নেস্টিক চলন। এবার নেস্টিক চলনের কয়েকটা ভাগ রয়েছে, তার মধ্যে প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফটোনেস্টিক চলন। তো ফটোনেস্টিক চলনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব, এখানেও ফটো শব্দের অর্থ কি, ফটো শব্দের অর্থ আলো। তাহলে আলোর তীব্রতা অনুসারে যখন কোনো উদ্ভিদ অঙ্গের চলন হবে তখন সেটাকে আমরা বলবো ফটোনেস্টিক চলন। তো তোমরা অনেকেই দেখবে যে পদ্ম, সূর্যমুখী এগুলো কি হয় যে অধিক আলোতে, সূর্যোদয়ের পরে এরা অধিক আলোতে কিন্তু এগুলো ফুটে যায়। তাহলে এই যে আলোর তীব্রতা এগুলো ফুটছে। আবার আমরা যদি দেখি যে জুঁই, সন্ধ্যা মালতী এগুলো কম আলোতে রাতের দিকে এগুলো ফুটে। তাহলে এই যে আলোর তীব্রতা অনুসারে এখানে আমরা উদ্ভিদ অঙ্গের চলন দেখছি, এই জন্য এটাকে বলা হচ্ছে ফটোনেস্টিক চলন। তাহলে ফটোনেস্টিক চলনের মধ্যে দুটো এখানে আমরা বিষয় দেখব, পজিটিভ ফটোনেস্টিক চলন আর নেগেটিভ ফটোনেস্টিক চলন। তো অধিক আলোতে যখন কোনো ফুল ফোটে বা উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উদ্দীপকের অধিক যখন মাত্রায় থাকছে তখন যখন হচ্ছে সেটাকে আমরা বলছি পজিটিভ ফটোনেস্টিক চলন, যেটা আমরা সূর্যমুখী, পদ্ম এইগুলোতে দেখতে পাচ্ছি। এবং আমরা নেগেটিভ ফটোনেস্টিক চলন কোথায় দেখতে পাচ্ছি না, জুঁই, সন্ধ্যা মালতী এইগুলোতে আমরা দেখছি যে রাতের দিকে এগুলো কম আলোতে ফুটছে। তাহলে এখানে আমরা দেখছি নেগেটিভ ফটোনেস্টিক চলন। আবার আরেকটা জিনিস এখান থেকে মনে রাখতে পারো তোমরা, হেলিওট্রপিক চলন বলে একটা জিনিস থাকে। তো হেলিওট্রপিক চলনটা হচ্ছে কি, আমরা সূর্যমুখীর ক্ষেত্রে এটা দেখতে পাই। সূর্যমুখীর ক্ষেত্রে কি হয়, সূর্যমুখী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি যে সূর্যমুখী ফুলটা কিন্তু আকাশে সূর্যের অবস্থান অনুসারে সেভাবে রোটেট করতে থাকে। তাহলে আকাশে সূর্যের অবস্থান অনুযায়ী এটা ঘুরতে থাকছে, সেইটাকে বলা হচ্ছে হেলিওট্রপিক চলন। তাহলে এটা ছিল আমাদের ফটোনেস্টিক চলন। আমাদের দ্বিতীয় ভাগ হচ্ছে এখান থেকে থার্মোনেস্টিক চলন। তো থার্মো শব্দের অর্থ হচ্ছে তাপ বা উষ্ণতা। থার্মো শব্দের অর্থ হচ্ছে তাপ বা উষ্ণতা। উষ্ণতার প্রভাবে যখন আমরা দেখবো যে উদ্ভিদ অঙ্গের চলন হবে তখন সেটাকে আমরা বলবো থার্মোনেস্টিক চলন। এটা কোথায় দেখতে পাওয়া যায় না, এটা টিউলিপ ফুল, কাশ্মীর দিকে অনেক বেশি টিউলিপ ফুল পাওয়া যায়। তাহলে এই যে টিউলিপ ফুলের ক্ষেত্রে আমরা দেখবো যে এটা অধিক তাপমাত্রায় এটা যে ফুলটা খুলে যায় এবং কম তাপমাত্রাতে মুড়ে যায়। তাহলে এটা যেহেতু আমরা দেখছি যে উষ্ণতা অনুসারে হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে থার্মোনেস্টিক চলন। এইরকমই আরেকটা আমরা নেস্টিক চলনের ভাগ দেখবো, সেটা হচ্ছে সিসমোনেস্টিক চলন। সিসমোনেস্টিক চলন বা এটাকে স্পর্শ ব্যক্তিও বলা হয়। তো সিসমোনেস্টিক চলনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখবো, এটা তোমরা অনেকেই লক্ষ্য করেছো যে লজ্জাবতী পাতা যদি আমরা স্পর্শ করি তাহলে লজ্জাবতী পাতার স্পর্শগুলো নুয়ে পড়ে। তাহলে এখানে যখন কোনো স্পর্শ, আঘাত, বায়ু প্রবাহ এই ধরনের উদ্দীপকের তীব্রতা অনুসারে যখন কোনো চলন দেখা যায় তখন সেটাকে আমরা সিসমোনেস্টিক চলন বলছি। লজ্জাবতীর ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়, এটা তোমাদের খুব উদাহরণটা মনে রাখতে হবে। তাহলে লজ্জাবতীর ক্ষেত্রে আমরা সিসমোনেস্টিক চলন দেখতে পাচ্ছি। এবং এখান থেকে আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে কেমোনেস্টিক চলন। তো কেমোনেস্টিক চলন আমরা যদি দেখি, তো কেমো কথার অর্থ হচ্ছে রাসায়নিক পদার্থ। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন কোনো রাসায়নিক পদার্থের প্রভাবে হবে তখন সেটাকে আমরা কেমোনেস্টিক চলন বলবো। তো এটা আমরা কোথায় দেখতে পাই, এটা আমরা সূর্য, শিশির, পাতা ঝিঁঝি,
এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং এখানে আমরা কি দেখব যে এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে যে এদের যে যেমন কিছু কর্ষিকা থাকে, এই ধরনের কর্ষিকা থাকে, কর্ষিকাগুলোর সামনে যখন কোনো পতঙ্গ আসে সেই পতঙ্গগুলোকে এরা আকৃষ্ট করে এবং সেই পতঙ্গগুলোকে এদের মধ্যে যে খাদ্য হিসাবে গ্রহণ করার জন্য এদের যে আকর্ষণের মাধ্যমে সেই রাসায়নিক পদার্থের প্রভাবে এদের যে চলন ঘটছে সেইটাকে বলা হচ্ছে কেমোনেস্টিক চলন। তাহলে এই আমরা এটাও দেখলাম যে কেমোনেস্টিক চলনটি যেটা কিসের প্রভাবে হচ্ছে, রাসায়নিক পদার্থের প্রভাবে হচ্ছে, ওই জন্য এটাকে রসায়ন ব্যক্তি চলনও বলা হচ্ছে। নেস্টিক চলনের এখানে অতিরিক্ত তথ্য হিসেবে তোমরা নিকটিনেস্টিক চলনটা মনে রাখতে পারো। তো নিকটিনেস্টিক চলনের ক্ষেত্রে আমরা যদি দেখি, তো এটা আমরা নিকটিনেস্টিক চলনটা তেঁতুল গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটা যে অধিক উষ্ণতা এবং আলো দুটোর প্রভাবে আমরা কিন্তু দেখবো যে তেঁতুলের পাতা সেটা খুলে যায়, আবার কম উষ্ণতা এবং কম আলোতে সেটা মুদে যায়। তাহলে তোমরা তিনটেই দেখলে যে ট্রপিক চলন, টেকটিক চলন এবং নেস্টিক চলন, তিনটা সম্পর্কে তোমাদের আলোচনা করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো জায়গায় না বুঝতে পারলে কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ।